এখনই যাচ্ছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। আমরা ইয়াং নাইটে আজকে আমন্ত্রণ জানিয়েছি, স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফাতি ফারিয়াকে। ফারিয়া যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং একই সাথে একজন উদ্যোক্তা। ফারিয়াকে আমন্ত্রণ জানানোর পেছনে আমাদের সেই গল্প রয়েছে, যে গল্পগুলো আমরা সবসময় বলে থাকি যে তারুণ্যকে উদ্বুদ্ধ করার জন্য তারুণ্যের গল্প নিয়ে আমরা হাজির করি সেই সব তরুণকে, যারা তাদের জীবনের অসম্ভব অসাধারণ সব গল্প বলে বিস্তৃত পরিসরে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারেন। ইফাতি ফারিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সাথে এছাড়া স্কাইপের মাধ্যমে যুক্ত হচ্ছে নিশাত অমনি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী। অমনি, আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা আজকে কথা বলবো অনেকগুলো বিষয় নিয়ে। দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট। সেটি প্রথমত হচ্ছে আমরা যদি এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে রেড অ্যালার্ট আমরা বলবো যে মহাবিপদ সংকেত 10 নম্বর, যেটি দেখা গেছে চট্টগ্রামের কক্সবাজার উপকূলে। এই জায়গাটিতে যে মোরা নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস আমরা পেয়েছি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আজকে সংবাদপত্রগুলোর শিরোনাম কি রয়েছে। সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোরার প্রভাবে 10 নম্বর মহাবিপদ সংকেত, এটি প্রথম আলোর হেডলাইন রয়েছে, এবং যেটিতে দেখা যাচ্ছে যে মোরা শ্রীলঙ্কায় আঘাত হেনে এখন বাংলাদেশের দিকে কক্সবাজার সমুদ্র উপকূলের দিকে তার যাত্রা শুরু করেছে, এবং শ্রীলঙ্কায় একটি ম্যাসিভ ম্যাসাকার ঘটে এসেছে বলা যায়। আমরা নিউজে দেখেছি যে 1 লক্ষের মতো গৃহহীন হয়েছে এই ঘূর্ণিঝড়ে, এবং এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। আমরা আশা করছি যে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন এই ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষেত্রে। আমরা সেই বিষয়টি আশা করি যে সেটি রয়েছে, এবং আমরা এটিও আশা করছি যে যেই প্রাণহানির আশঙ্কা বা যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে সেটি নিশ্চয়ই আমরা কমাতে পারবো, সেটি হবে না, সেটি আমরা আশা করছি। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে একটু চলে যাচ্ছি নিশাত অমনির কাছে স্কাইপিতে। যেহেতু নিশাত অমনি দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষার্থী, আমরা তার কাছে একটু জানতে চাইবো। অমনি, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে যে কি অবস্থা মনে হচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশের প্রস্তুতি কিভাবে দেখছেন এই মোরা মোকাবেলায়? আচ্ছা, প্রথমত বাংলাদেশ আসলে একটা খুবই সাইক্লোন প্রোন একটা দেশ হিসেবে আমরা দেখে আসছি, এবং এখনকার যেই সময়টা অর্থাৎ মে মাসের দিকেই আর কি আমাদের এখন পর্যন্ত সব বড় বড় সাইক্লোন যেগুলো আঘাত এনেছে বাংলাদেশে, আমি যদি স্পেশালি বলতে চাই 1985 সালের যেই সাইক্লোনটা, যেটাকে মূলত এই বছরের আমরা যেই সাইক্লোনটা ফেস করতে যাচ্ছি, সাইক্লোন মোরা, সেটার সাথে তুলনা করা হচ্ছে। এমনকি সাইক্লোন সিডর, সাইক্লোন আইলা, সাইক্লোন মহাসেন, সবগুলোর সময়টুকু আসলে এই মে মাসের 24 বা 25, মানে শেষের দিকে আর কি, মে মাসের শেষের দিকটাতে। আচ্ছা। কারণ তাপমাত্রার তারতম্যের কারণে সেই সময়টাতেই আসলে মূলত নিম্নচাপের সৃষ্টি হয়, সেটা সাইক্লোনে রূপান্তরিত হয়। আচ্ছা। তবে যেটা আশা করা হচ্ছে যে এবছরের যে সাইক্লোনটা, সেটার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ইনক্লুডিং মানুষের প্রাণহানির যেই আশঙ্কাটা করা হচ্ছে, সেটা 1985 সালে যে যে বছর 11,000 মানুষ সাইক্লোনে মারা গিয়েছিল, তো সেইটার সাথে তুলনা করা হলেও আমি আশাবাদী। আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে চাই, দুর্যোগ ব্যবস্থাপনার একজন ছাত্রী হিসেবে, যে বর্তমানে আসলে আমাদের দেশে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের যে প্রস্তুতি, সেটা অনেক সুন্দরভাবে নেয়ার পরিকল্পনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং আমাদের জন্য সবচেয়ে বড় যেই সফলতা, যে আমরা যদি ক্রমবর্ধমান ভাবে দেখতে থাকি যে সাইক্লোন সিডর, যেটা 2007 সালে আঘাত এনেছিল, সেখানে মৃতের সংখ্যা ছিল প্রায় 3,000 প্লাস, এবং পরবর্তীতে সাইক্লোন আইলা, যেটা 2009-এ আঘাত এনেছে, সেটাতে কিন্তু মৃতের সংখ্যার পরিমাণ অনেকটুকু কমে 339 জনের মতো হয়েছে। রাইট। এবং সাইক্লোন মহাসেন, যেটা 2013 সালে, মানে খুব বেশি দিন আগেও না, সেখানে মৃতের সংখ্যা আরো কমে এসে 107 জনে ঠেকেছে। কাজেই এই ক্ষেত্রে আমি স্পেশালি যে জিনিসগুলোকে অবশ্যই মেনশন করতে চাবো, যে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা, বা দুর্যোগের বিপদ সংকেতের প্রচারণাটা এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছে। সেই ক্ষেত্রে যেমন অলরেডি আমরা কিন্তু আজকে বেশ আগে থেকেই 10 নম্বর মহাবিপদ সংকেত বিভিন্ন
পোর্টে দেওয়া হচ্ছে 8 নাম্বার মহাবিপদ সংকেত। কাজেই মানুষ কিন্তু প্রস্তুতির অনেকটুকু সময় পেয়ে যাচ্ছে। সময় পেয়েছে। যেহেতু সেটাই, যেহেতু হচ্ছে আগামীকালকে ধারণা করা হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে হয়তো ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। কাজেই আমরা কিন্তু মোটামুটি আজকে সারাটা রাত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেকটুকু টাইম পাচ্ছি। এবং আরেকটা যেই ব্যাপার, যেটা প্রথম দিককার সাইক্লোন গুলোতে আমরা ফেস করেছি বা আমরা বিভিন্ন কেস স্টাডি থেকে দেখেছি যে সাইক্লোনের যে আশ্রয় কেন্দ্রগুলো, সেটা আসলে ততটুকু জেন্ডার ইনক্লুসিভ না। মানে মেয়েদের ক্ষেত্রে ওকে। সেই জায়গায় নিরাপত্তা প্লাস তাদের কিছু আলাদা ফ্যাসিলিটির ব্যাপারটা তখন এতটা গুরুত্বের সাথে দেখা হতো না আচ্ছা, যতটা এখন দেখা হয়। আচ্ছা। কাজেই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গিয়েছে। এবং তাছাড়া আমাদের যে সবচেয়ে ইনোভেটিভ যেই পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং এটার সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্টও জড়িত, সেটা হচ্ছে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম, যেখানে আমাদের সিপিপি ভলান্টিয়ার প্রায় 55,000 ভলান্টিয়ার আমরা তৈরি করতে পেরেছি কোস্টাল জোনগুলোতে। কাজেই তাদের সহায়তাটা কিন্তু সার্বক্ষণিকভাবে আমাদের উপকূলীয় মানুষজন পেতে যাচ্ছে। কাজেই আমার মনে হয় না হয়তো ক্ষয়ক্ষতি যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারাল বা অন্যান্য ড্যামেজ হিসেবে চিন্তা করি, কিন্তু মৃতের সংখ্যা বা মানুষজন কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিজিক্যালি, সেই জিনিসটা মানে আমার মনে হয় প্রাণহানির ক্ষেত্রে আমাদের মানে হবে না এটা আমরা আশা করতে পারি, কারণ ইনফ্রাস্ট্রাকচারের যেই অবশ্যই। ধ্বংসের ব্যাপারটা সেটি আসলে খুব বেশি মানুষের সাথে থাকে না এই ক্ষেত্রে যেটি হয় আর কি। তো প্রাণহানি কমবে বলে আমরা আশা করছি। আরেকটা প্রশ্ন একটু রয়েছে অমনি, সেটি হচ্ছে যে আমরা জানি যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে দুই ধরনের বা তিন ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। একটা হচ্ছে প্রি ডিজাস্টার, একটা হচ্ছে ডিউরিং দ্য ডিজাস্টার, একটা হচ্ছে পোস্ট ডিজাস্টার। হ্যাঁ, তো কি মনে হয় যে আপনি যেটি বললেন যে সেটি হচ্ছে যে প্রি ডিজাস্টার আমাদের যেই উদ্যোগগুলো রয়েছে বা যে ব্যবস্থাগুলো রয়েছে সেটি অনেকটা আশাবাদী আমরা, কিন্তু ডিজাস্টার পরবর্তী অবস্থায় করণীয় হিসাবে কি ধরনের মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা যারা আক্রান্ত হবেন তাদের করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বিষয়টা যেটার উপরে ফোকাস করে, যে বাংলাদেশ অলরেডি একটা প্যারাডাইম শিফট হয়েছে বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাংলাদেশ এখন রেসপন্স থেকে জিনিসটা প্রিপেয়ার্ডনেস এর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এবং ভাই, আচ্ছা, আপনি যেই জিনিসটা আমি মেনশন করতে চাবো, আপনার প্রস্তুতিমূলক সময়টাতে যদি আপনি একটা স্ট্রং পজিশনে থাকতে পারেন, আপনার কিন্তু পরবর্তী যে রেসপন্স পিরিয়ডে অনেকটুকুই আপনি রিল্যাক্স থাকতে পারেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে এখন পর্যন্ত সংবাদপত্র বা বিভিন্ন পোর্টালে, নিউজ পোর্টালে আমরা যেটা দেখছি, যে সরকার থেকে ড্রাই ফুড বা শুকনো খাবারের অলরেডি যথেষ্ট পরিমাণ সংগ্রহ রয়েছে বিভিন্ন উপকূলীয় এলাকায়। কাজে খাদ্য সংকট দেখা দিবে বলে আমি মনে করি না, কারণ এমনটাই আর কি সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত যত সরকারি অফিসার তাদের এবং ছুটি ইনক্লুডিং এবং বাতিল ডাক্তার, করা হয়েছে। হ্যাঁ, সবার ছুটিটা বাতিল করা হচ্ছে। কাজেই দুর্যোগটা আঘাত হানার পরেও যে ক্ষয়ক্ষতিটা প্রাথমিকভাবে হবে, আমার কাছে মনে হয় সেই জিনিসটা অনেকাংশেই একদম প্রথম ফেজেই কাটিয়ে ওঠা সম্ভব। আর দীর্ঘকালীন যেই দুর্যোগ পরবর্তী অবস্থা, সেটা ক্ষেত্রে হয়তো কিছুটা সময় লাগতে পারে। সেটা আসলে পুরোটাই ডিপেন্ড করবে যে কতটুকু ক্ষতি আমার অনসেটে হয়েছে, কারণ অনেক সময় সাইক্লোনের গতিপথ পরিবর্তন হয়ে যায় যে কোনো মুহূর্তে। কাজেই যদি ইন্টেন্সিটিটা বা অত বেশি আমাদের না আঘাত হানি ইন্টেন্সিটি নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রিপেয়ার্ডনেসটাই আমাকে অনেকটুকু সাহায্য করছে রাইট, অলরেডি রাইট, আমার রাইট। পরবর্তী ক্ষেত্রের পদক্ষেপের রাইট। জন্য। অমনি অনেক ধন্যবাদ। আসলে খুবই কার্যকর আলোচনা হয়েছে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু চলে যাচ্ছি ফারিয়ার কাছে। ফারিয়া, সেটি হচ্ছে যে আমরা দুর্যোগ নিয়ে কথা বলছিলাম এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, নিশ্চয়ই আপনিও করেছেন, আমরা সকলেই লক্ষ্য করছি যে পুরো পৃথিবীর গ্লোবাল যেই জলবায়ুর কথা বলি বা আবহাওয়ার ক্ষেত্রে বলি, এটি একটি ম্যাসিভ চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে শীতকালটার ডিউরেশনটা কমে আসছে, ইন্টেন্সিটি হয়তো বাড়তেছে কিন্তু ডিউরেশনটা কমে যাচ্ছে। আবার গরমের সময় ভয়াবহ গরম পড়ছে। এবং এই সময়টা আমরা নানান ধরনের কারণ এর ক্ষেত্রে আমরা বলে থাকি, যেটির মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা বলি যে গাছ কেটে ফেলা হচ্ছে, বন ধ্বংস করা হচ্ছে প্রচুর, এবং এটি জলবায়ুর ক্ষেত্রে একটা বিশাল ইফেক্ট ফেলছে। এবং আপনি অনেক ধরনের কাজ করেন, সেই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে এর মধ্যে আমরা এই যেহেতু আজকে জলবায়ু নিয়ে কথা হচ্ছে, দুর্যোগ নিয়ে কথা হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার একটা অসাধারণ চ্যালেঞ্জের সাথে, যেটি আপনি বলছেন যে প্লান্ট ট্রি চ্যালেঞ্জ, যেটি হচ্ছে ট্রি প্লান্টেশন নিয়ে আপনি করেছেন, এটি নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে আপনি যেটা বললেন গ্লোবাল ওয়ার্মিং, এটা দেখেই প্রথমে আমার মাথাতে এসেছিল যে আগে বাংলাদেশের পরিচিতি হতো কি দিয়ে? নদীমাতৃক দেশ, সবুজে ভরা, হ্যাঁ, আমাদের সবুজ জাতীয় শ্যামলে। পতাকা সবুজে শ্যামলে মিশ্রিত। তো
হঠাৎ করে আমি যখনই বাইরে যেতাম আমার চারপাশে তাকালে সবুজের অংশটুকু আর চোখে পড়তো না। তো আমার হঠাৎ করে মনে হলো যে কারো তো কিছু করা উচিত, কারণ ধীরে ধীরে যদি এভাবে গাছ কেটে দালান কোঠা তৈরি করা শুরু হয় তাহলে শেষমেশ দেখা যাবে যে আমাদের অক্সিজেনের ঘাটতি থাকবে, আর যার জন্য আমাদের হয়তো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। সেই চিন্তা থেকে আমার এই প্রজেক্টটার দিকে আগানো। অ্যান্ড আমি যেটা বলতে চাচ্ছি যে সবারই অ্যাকচুয়ালি উচিত, কারণ আমরা তো অনেক ধরনের অনেক ট্রেন্ড ফলো করি অনলাইনে অফলাইনে, তো যেটাতে আমার নিজের দেশের আর সামগ্রিকভাবে আমার পৃথিবীর একটা উন্নতি হচ্ছে সেটা করতে কি সমস্যা কারো। আচ্ছা, এখন যেটি বললেন যে এই যে প্লান্ট আর ট্রি চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জটা আসলে কিভাবে, কোথায় আপনি এই চ্যালেঞ্জটাকে ছড়িয়ে দিয়েছিলেন বা কিভাবে করেছিলেন কর্মকাণ্ডটা একটু যদি বলতেন। আমার একটা ছোট একটা উদ্যোগ ছিল। তো আমি একটা পার্সোনালি একটা বিজনেস রান করতাম, সেখান থেকে আমি প্রথমে আমার ক্লায়েন্টদেরকে অফার করি যে কেউ যদি আমার কাছ থেকে $10 উপরে কিছু পারচেস করে তো সেই সেল জেনারেট হওয়ার মাধ্যমে আমি সেখান থেকে 3টা করে গাছের চারা রোপণ করব। এই প্ল্যানটা সবার খুবই ভালো লাগে। তারপরে আমি চিন্তা করলাম যে একটা অনলাইনে শুধু পোস্ট করে কিংবা স্ট্যাটাস লিখে মানুষ আসলে অত বেশি এঙ্গেজড হয় না, এটাকে আমার অফলাইনে ছড়াতে হবে। তো আমি যেটা শুরু করি, একটা ইভেন্ট ক্রিয়েট করি প্রথমে সেপ্টেম্বর মাসে গত 2016 সালে। তারপর থেকে দেখলাম যে অনেক মানুষই আগ্রহী, কারণ এটা তো আমাদের অবচেতন মনে সবসময় কাজ করছে, কারণ সবুজের পরিমাণ কমে যাচ্ছে আশেপাশে। সবার মাথাতে এটা ক্লিক করেছে যে হ্যাঁ আসলেই তো গাছ কমছে। তো তখন হঠাৎ করে দেখলাম যে সবাই অংশগ্রহণ করছে, এবং যার ফলে আমার নিজের শহর রাজশাহী এটা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্মল বায়ুর শহর বলে আর কি বিবেচিত হয়েছে। তো চেঞ্জটা না তাৎক্ষণিকভাবেই দেখতে পাওয়া যায় যে পরিবেশে কী রকমের একটা মানে অসাধারণ একটা চেঞ্জ চলে আসছে শুধুমাত্র কিছু গাছ আপনি আপনার আশপাশে রোপণ করলে। তো জাস্ট চিন্তা করেন। এই যে জায়গাটি যেটি আপনি বললেন যে ধরেন আমি একটা প্রশ্ন এখানে আমার মানে একটা হচ্ছে যে সরকারের থেকে কিছু উদ্যোগ নিয়ে কিছু কাজ করা হয় ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে, সেটিতে আমরা জানি যে ধরেন ঢাকা শহরের ক্ষেত্রে যেটি হয়, ঢাকা শহরে যারা অধিবাসীরা আছেন, ঢাকা শহর আমার মনে হয় সবচেয়ে বেশি এটার জন্য সাফার করবে যে বৃক্ষ নেই। আমরা দেখি ঢাকায় আসলে গাছ নাই এবং কি পরিমাণ গরম যে পড়ছে এটি আসলে সবাই জানে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ঢাকা শহরে যদি ধরেন এই ধরনের ট্রি প্লান্টেশন চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জটা কাউকে নিতে হয়, সেক্ষেত্রে কিছু বাধা রয়েছে। সরকার যদি গাছ লাগায় সেটি ভিন্ন প্রশ্ন, সরকার যে কোনো জায়গায় গাছ লাগাতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ যদি গাছ লাগাতে যায় ঢাকা শহরের মতো একটা জায়গায়, এখানে আসলে সবাই কি হয় যে গ্রাম থেকে এসে বা বিভিন্ন জায়গা থেকে এসে ভাড়া বাড়িতে থাকছেন, তাদের জন্য কি বলবেন? এক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা, কারণ আমার নিজের বাসার বাগান থাকলে বা বাড়ির পেছনের আঙ্গিনাতে আমি যখন খুশি তখন গাছ রোপণ করতে পারছি, বাট ভাড়া বাসাতে এটা যেহেতু উপায় নাই, সেক্ষেত্রে একটা মানে প্ল্যান বি থেকেই যায় যে আমি ওটাই জানতে চাচ্ছি। প্ল্যান্ট টাইপের যে গুল্ম লতা এই ধরনের গাছগুলো লাগাতে পারি আমার বারান্দায়, আমার Right. জানালার কাছে, আমার ছাদে। কোনো না কোনোভাবে চেঞ্জ তো আসবে। আপনি এক্স্যাক্টলি, মানে ecosystem-এর বিষয়টা change হচ্ছে যে আনতে আমাদের পারবেন। সামনে যদি কোনো একটা মানে অল্টারনেটিভ একদমই না থাকে, আমাদের নিশ্চয়ই কোনো একটা অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে, জি। যেটি কোনো না কোনোভাবে সহায়ক হবে আমাদের ওই ভাবনাটাকে এক্সিকিউট করতে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি যে এই যে দুর্যোগ হচ্ছে, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আমরা নানানভাবে সাফার করছি, শুধু এটিকে নিয়ে হাউতাশ না করে আমরা কেউ না কেউ হচ্ছে ইনিশিয়েটিভগুলোর সাথে যুক্ত হয়ে সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা নিশ্চয়ই আমরা করবো। এবার আমরা চলে যাচ্ছি আপনার অন্যান্য কর্মকাণ্ডের সাথে। আমরা জানি যে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে ইফাত ফারিয়া তিনি একজন ইমিগ্রেন্ট স্টুডেন্ট এবং একই সাথে তিনি আজকে আলোচনায় বলেছেন যে 7 বছর থেকে তিনি, তার বয়স যখন 7 বছর তখন থেকে তিনি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়েছেন। শুধু তাই না, আমি জানি যে বাংলাদেশের খুবই আলোচিত কিছু তরুণদের উদ্যোগের কিছু সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড অর্গানাইজেশন আছে, অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর মধ্যে রয়েছে প্রচেষ্টা, তারপরে হচ্ছে লাইটার, তারপর বিদ্যানন্দ, মজার স্কুল, এরকম অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো অনলাইনেও প্রচুর সাড়া পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে কোনো না কোনোভাবে ফান্ড রাইজিংয়ের সাথে না কোনো না কোনোভাবে হচ্ছে ফারিয়া যুক্ত। এর বাইরেও তিনি হচ্ছে চ্যারিটি ফর ফুড, জাস্টিস ফর উইমেন, এরকম অনেক অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন। আমরা আসলে ফারিয়া এই জায়গাটি জানতে চাচ্ছি যে কিভাবে আপনার এত এত অ্যাক্টিভিটিস, সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে কাজ করার বা ইনভলভ হওয়ার আগ্রহটা তৈরি হলো এবং 7 বছর থেকে আপনি শুরু করেছেন সেই গল্পটা। আসলে আমার আপব্রিঙ্গিংটা একটু ডিফারেন্ট ধরনের। মোস্ট প্রবাবলি আমাদের আশেপাশে সব ফ্যামিলিতে দেখা যায় যে একটা মেয়ে ছোটকাল থেকে রূপকথার গল্প জেনে বড় হয়, তার একজন রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে এবং তাকে উঠিয়ে নিয়ে তার জীবন চেঞ্জ করে দিবে। আমি আসলে এ ধরনের কোনো কিছু বিশ্বাস করিনি, এবং আমাকে এটাই বলা হয়েছে যে তোমার জীবন তোমার হাতে, চেঞ্জটা তোমার নিজেকে করতে হবে। আচ্ছা, যদি কোনো হিরো থাকে আমার লাইফে সেটা আমার নিজেকে হতে হবে। তো আমি চিন্তা করছিলাম যে আমার আশপাশে
সব তো হয়তো আমি চেঞ্জ করে ফেলতে পারবো না রাতারাতি, কিন্তু আশেপাশে যেই ইনিশিয়েটিভগুলো আমি নিতে পারি সেগুলো করতে পারতাম। ছোটকাল থেকে হয়তো দেখা যাচ্ছে আমি খাচ্ছি, আমার সামনে একজন ভিক্ষুক আছেন বা কোনো মানুষ আছেন যিনি অনাহারে থাকছেন, তো আমি তখন থেকে যে ফুড শেয়ারিংয়ের যে ব্যাপারটা, আমি তখন থেকেই আমার ভেতরে একটা তাড়না কাজ করতো যে একটা ক্ষুধার্ত মানুষ আছে, সেখান থেকে মানুষের জন্য কাজ করার যে তাড়নাটা আর কি, এটা আমার ছোটকাল থেকে এসেছে। এবং এই জন্য আমার বাবার বাবার অবদান সবচেয়ে বেশি, কারণ এই যে মোরাল ক্যারেক্টার পার্সোনালিটি এই জিনিসগুলো শিক্ষা তো ফ্যামিলি থেকে আসে, বাবা এবং মাই দেয়। যেটি আমরা দেখে আসি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে মেয়েদেরকে নিয়ে বাবা মামা পরিবার, এটার ইন জেনারেল ভাবনা আমাদের দেশে যে এক ধরনের সংকোচে ভোগেন যে মেয়েরা আসলে বাইরে তাদের পড়ালেখার বাইরে বা কর্ম ক্ষেত্রের বাইরে অন্যান্য কি কি ধরনের কাজের সাথে যুক্ত হবেন কি হবেন, এটা নিয়ে অভিভাবকদের নানান ধরনের টেনশন থাকে। সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে আপনার অভিভাবকরা আপনাকে এই ধরনের কাজ করার ক্ষেত্রে আসলে তাদের জায়গাটা কি ছিল? মা তো আসলে মাই, সে তো সবসময় কনসার্ন থাকবে আমার সেফটি নিয়ে। আম্মু একটু মন খারাপ করতো, বলতো যে দেশের বাইরে যাওয়ার কি দরকার, তুমি দেশেই তো ভালো করছো, দেশে পড়ালেখা করো, সংসারের সাথে থাকো। বাট বাবা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। না, আমি বাবা আমি আমি বলতে চাচ্ছি যে আপনি দেশেও নানান ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়েছেন, এজন্য নিশ্চয়ই আপনাকে প্রচুর বাইরে থাকতে হয়েছে, প্রচুর কাজের সাথে, পড়াশোনার বাইরেও অনেক অনেক কাজের সাথে সময় দিতে হয়েছে, যেটি আমাদের বাবা মারা সাধারণত পছন্দ করেন না বা চান না সাধারণত। ওই জায়গায় আপনার বাবা মা কি অন্যরকম ভাবনা ভেবেছিলেন, আপনাকে কতটা সাপোর্টিভ তারা ছিলেন না, আর তারা কি? তারা টোটালি সাপোর্টিভ। তারা ছোটকাল থেকে সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাকে সায় দিয়েছেন। আমার বাবা মা আমাকে নিজে নিয়ে যেতেন যে যাও আবৃত্তি শিখো, আচ্ছা। ছবি আঁকানো শিখো, গান শিখো, তোমাদের চর্চা করতে হবে, খেলাধুলা করো। আমরা বাসাতে বসে থাকা ওই জেনারেশনটার মধ্যে আমরা পড়ি না। প্রবাবলি আমরা লাস্ট জেনারেশন যারা মাঠে গিয়ে খেলাধুলা করেছি। অ্যান্ড এটাতে আমার ফ্যামিলির অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি। মা বাবা বোন প্রত্যেকে গাইড করেছেন, কারণ ওটাই তো লাইফ, রাইট? বাসাতে বসে আমি ফোন হাতে নিয়ে বা কম্পিউটারে গেমস খেলে এখানে আমার এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন হচ্ছে? আমি মাঠে গিয়ে খেলতে গিয়ে পড়ে যাচ্ছি, আঘাত পাচ্ছি, কিন্তু শিখছি তো। এটা আসলে অনেক হেল্প করেছে আমাকে। আচ্ছা, যেই কাজগুলো করছেন সেই কাজগুলোয় যে পরিবর্তনের ভাবনাটা নিয়ে কাজগুলো শুরু করেছিলেন, কোন পরিবর্তনটা আপনাকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, যে কাজটি করতে গিয়ে আপনার মনে হয়েছে আমি সত্যিকার অর্থে একটা পরিবর্তন করতে পেরেছি? আহ, আমি 2-3টা ছোট পথশিশুর খরচ চালাই, যেটা বলতে গেলে যে মানুষের তো মৌলিক চাহিদা থাকে, খাদ্য, বাসস্থান, শিক্ষা, বছর। চিকিৎসা, বস্ত্র। তো এইগুলার মানে একটা মানুষ, আপনি তার কিছু চাহিদা সব তো কখনো কেউ পূরণ করতে পারে পারবে না, না। বাট সাময়িকভাবে তাৎক্ষণিক আপনি কিছু চাহিদা পূরণ করতে পারছেন। এটা আল্লাহর রহমতে আমার এইরকম অ্যাবিলিটি আছে। এই কাজটা খুবই ভালো লাগে যখন দেখি যে তারা পড়াশোনা করছে, তারা ধীরে ধীরে এক পা এক পা করে এগুচ্ছে, এবং এখানে কোনো না কোনো দিকে আমি তাদের জীবনের একটা অংশে আর কি নথিবদ্ধ হয়ে আছি। এই চিন্তাটা খুব ভালো লাগে। একটা হচ্ছে যে ধরেন আমরা চিন্তা করছি যে এই এই একটা আন্ডার প্রিভিলেজড একটা হচ্ছে বা যারা কিনা ধরেন নানানভাবে ডিপ্রাইভড যেই মানুষগুলো রয়েছে তাদের জন্য আমরা কিছু কাজ করতে চাই। আপনি ধরেন বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন হয়তো, ঠিক আছে? তো এক্ষেত্রে যে কাজগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন, কারোর জন্য আপনি ফান্ড রেজিং করছেন, যে বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করছেন, এই কাজগুলো নিশ্চয়ই অন্য কেউ করছে, দেখাশোনাটা করছে, আপনি তাদের জন্য হয়তো অর্থ পাঠাচ্ছেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা বাচ্চাকে হচ্ছে আমরা অনেক স্ট্রিট চিলড্রেনদের নিয়ে বহুত অর্গানাইজেশন, বাংলাদেশে বহু অর্গানাইজেশন কাজ করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় যে এদের পেছনে যখন ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া হয় কিন্তু প্রপারলি হচ্ছে ওই কেয়ারিংটা করা হয় না। পৌঁছায় না তাদের হ্যাঁ, কাছ হ্যাঁ, পর্যন্ত। বা শুধু টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু প্রপারলি হচ্ছে কেয়ার করা হচ্ছে না তারা আসলে কি করছে। হ্যাঁ, তো এই যে গ্যাপগুলো রয়ে যাচ্ছে, নিশ্চয়ই তরুণরা এখন এই সময় প্রচুর এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হচ্ছে। আপনার কি মনে হচ্ছে, আমি যে জায়গাটা জানতে চাচ্ছি স্পেসিফিকলি, যে পরিবর্তনটা আসলেই হচ্ছে কিনা, বা সেটি পরিবর্তনটা হওয়ার পেছনে মূল নিয়ামকটা কি আসলে শুধুমাত্র অর্থ সরবরাহ, নাকি এর পেছনে আরও অন্যান্য কেয়ারিং এর মতো জায়গা বা অবজারভেশনের মতো জায়গা বা এই জায়গাগুলো খেয়াল রাখা যে একটা বাচ্চার কি দরকার, তাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সাপোর্টই দরকার নাকি অন্য আরও অনেক কিছু দরকার, যেই জিনিসগুলো তাকে হচ্ছে পরিবর্তনটার বাস্তবায়ন করবে, পরিবর্তনটার এক্সিকিউট করবে? এখন ভালো খারাপ তো সবখানেই থাকে, কোথাও অ্যাবসলিউট ভালো বা অ্যাবসলিউট খারাপ বলে কিছু নাই বলে আমি মনে করি। এমন অনেক মানুষ আছেন, দেখা যাচ্ছে যে আমি একটা ফান্ড সেন্ড করেছি, সেটা ওই স্ট্রিট চিলড্রেনদের কাছে যাচ্ছে না, বা আনপ্রিভিলেজড যারা বৃদ্ধ বয়স্ক মানুষ বৃদ্ধাশ্রমে আছেন তাদের কাছে যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে কিছু বলার থাকে না। তবে আমি সবসময় চেষ্টা করি আমার বিশ্বস্ত কাছের মানুষদের দিয়ে কাজগুলো কমপ্লিট করার, যেন লাইক শতভাগ সম্ভাবনা থাকে ওইটা তাদের কাছেই যেন পৌঁছায়। আর আমার যেটা মনে হয় যে
চিন্তাভাবনায় পরিবর্তন আসছে, কারণ এখন অপরাধের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। পেপার পত্রিকা পড়লে, টিভি চ্যানেল খুললে প্রতিদিন নানান ধরনের ঘটনা শুনি আমরা। আমি যদি একটা ছেলে হিসেবেও চিন্তা করি, আমার মাথাতে তো কাজ করবে, আমার একজন বোন আছে, আমার মা আছে, আমার আমার ওয়াইফ বা আমার মেয়ে, তারা কি সেফ নাকি? সো আমার মনে হয় যে ভেতর থেকে চিন্তাটা আসছে, চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। জাস্টিস ফর উইমেনের সাথে আপনি কাজ করেছেন, জি, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভালো। জাস্টিস ফর ওমেনের ফাউন্ডার ইফরিত জাহিন কুঞ্জ, উনি তো মানে প্রথমে কাজ শুরু করা হয়েছিল মেয়েদের রাইটস নিয়ে, পরবর্তীতে উনি হেল্প এইড ফাউন্ডেশন ওপেন করেন। এখন সেখান থেকে জাস্টিস ফর মেন, জাস্টিস ফর চিলড্রেন অ্যান্ড ওমেন সবগুলোই চালনা করা হচ্ছে। আমার মনে হয় যে অসাধারণ উদ্যোগ। এইখানে আপনার কি কি ধরনের সাপোর্ট দিতেন আসলে? আমি সেটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম প্রথমে, আচ্ছা। এবং আমি অ্যাজ ইউ নো আমি ইমিগ্র্যান্ট একজন স্টুডেন্ট, তো আমি পার্ট টাইম অনেক জায়গাতে কাজ করি। তো আমি বাংলাদেশের প্রথম সারির 2টা দৈনিক পত্রিকাতে কাজ করছি। আমার মূলত মিডিয়া পিআর এর সেকশনগুলা, একটা মানুষ ভালো কাজ করছে কিন্তু কেউ জানতে পারছে না, তাহলে তো এটা ছড়াবে না। আমার তো মানে একটা জায়গাতে প্ল্যাটফর্ম দরকার যেখানে আমি মানুষকে জানাতে পারবো। তো এই ক্ষেত্রে আমি হেল্প করেছি তাদেরকে, পিআর সেকশনটা আর কি হেল্প করেছি, যেন মানুষের কাছে পৌঁছায় নিউজগুলো কি আচ্ছা, করা হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের মানে আমি আমার যে গত প্রোগ্রামটায় আমাদের এখানে একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটা কেবলমাত্র এইচএসসি পড়ছে এবং ওরা মানে আমি খুবই মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত অল্প বয়সে ওরা যেভাবে যেভাবে কথা বলছে, কাজ করছে, যেগুলো আমাকে আমাকে ইন্সপায়ার করেছে অনেক। এবং ও বলছিল যে ও হচ্ছে যেটা হয় যে বাল্য বিবাহ রোধে হচ্ছে মানে অসাধারণ উদ্যোগ নিয়েছিল, এবং ওরা হচ্ছে সরাসরি ফোন দিয়ে যে এসপিকে বলছে যে ওখানে একটা বাল্য বিবাহ হচ্ছে, খবরটা পাচ্ছি, সো আমরা এখানে মুভ করতে পারি কিনা। তো বাংলাদেশে যেহেতু আপনি জাস্টিস ফর উমেন নিয়ে কাজ করছেন, এই যে বাল্যবিবাহ রোধ বা ধরেন এই একটা মেয়ের পক্ষে, তারপর হচ্ছে তাদের যেটি হয় যে বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা কাজ করছিল, এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা কাজ করতে যান তখন কি মনে হয় যে বাংলাদেশের যেই সামাজিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা থেকে বা সেই পরিবার থেকে সেই সাপোর্টটা কি আপনাদেরকে দেওয়া হয়? কতটুকু সাপোর্ট আপনারা পান? আহ, প্রথম প্রথম দিকে একটু বাধা পেতে হতো, বিকজ আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো ট্যাবু হিসেবে ধরা হয়। জনন, তারপরে একটা নারীর যে মান্থলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হুম, যায়, হুম, যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনের শুরু, হুম, হুম। একটা পবিত্র বিষয়, সেটাকে ট্যাবু হিসেবে কেউ আলোচনাই করে না, এবং কেউ কথা বলতে গেলে তাকে থামিয়ে দেওয়া হয় যে কি বলছো, লোকের সামনে এগুলা কেন বলছো। তো প্রথম প্রথম একটু ঝামেলা পোহাতে হতো সবাইকেই, বাট ধীরে ধীরে এখন চেঞ্জ এসেছে। এখন কাউকে কিছু বলতে গেলে মানুষ অ্যাটলিস্ট শুনে, মানাটা পরের কথা, বাট সময় নিয়ে শুনছে, চিন্তা করছে। এটাই আমার মনে হয় যে সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যায়। একটা পরিবর্তন আসলে ঘটছে জি। ঘটছে ইফাত, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, তা ব্রেকের পর আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটের সাথে ছিলাম সাদাত হোসেন, আমার সাথে আছেন ইফাত ইফারিয়া। আমরা কথা বলছিলাম ইফাত ইফারিয়ার অনেক অনেক অ্যাক্টিভিটিস নিয়ে। তিনি যুক্ত রয়েছেন নানান ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে, এবং একই সাথে তিনি একজন ইমিগ্র্যান্ট স্টুডেন্ট। ইফাত, আমরা এবার একটু কথা বলতে চাই যে আপনি দেশে অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছিলেন এবং এখনও রয়েছেন দেশের বাইরে থেকেও। এখানে বাংলাদেশে এখন প্রচুর ছেলেমেয়েরা দেশের বাইরে যাচ্ছে, বিশেষ করে তরুণরা। হ্যাঁ, তরুণরা দেশের বাইরে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, নানান ধরনের উদ্যোগ এবং কাজের সাথে তারা যুক্ত হচ্ছেন। কি মনে হচ্ছে যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা ইতিবাচক বাংলাদেশকে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করার দায়িত্বটা সেই তরুণদের রয়েছে? আমরা জানি যে আপনি এর বাইরেও কাজ করছেন, মানে ট্রাভেলিং করতে পছন্দ করেন এবং ট্রাভেলিংয়ের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন। তো একজন শিক্ষার্থী হিসাবে এবং একই সাথে একজন তরুণ ট্রাভেলার হিসাবে কিভাবে ট্রাভেলিং বা যে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বাইরে বাংলাদেশের একটি ইতিবাচক বাংলাদেশকে উপস্থাপন করা সম্ভব? আমার মনে হয় অনেকগুলো ওয়ে আছে, যদি ইচ্ছা থাকে। ইচ্ছা থাকে। কথায় আছে না যে ইচ্ছা ইচ্ছা থাকলে থাকলে উপায় উপায় হয়। হয়। জি। তো আমি যেহেতু একজন উদ্যোক্তা, তো আমি সবসময় চেষ্টা করি বাহিরের দেশে অর্গানাইজড বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করার, কারণ সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার নাম যখন থাকছে তার সাথে আমার দেশের নামটা লেখা হচ্ছে, ইফাত ইফারিয়া ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। কোনোখানে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন আমি স্টেজে উঠি,
এই যে বলা হয় বাংলাদেশ নামটা কানে আসলে যে যে অসাধারণ একটা আনন্দ বুকের ভেতরে আর কি ফিল হয়, এটার তো কোনো এক্সপ্লেনেশন নাই। অবর্ণনীয় একটা আনন্দ। অবর্ণনীয়, জি। আমার মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্টরা খুবই মেধাবী। আমি দেখেছি যারা বাইরে পড়াশোনা করতে যান তারা তুলনামূলকভাবে লোকাল স্টুডেন্টদের চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট করেন, বিকজ আমাদের জ্ঞানের পরিধি অনেক বেশি, আমরা অনেক পড়ালেখা করি, আমরা তো সিলেবাসের বাইরে পড়াশোনা করে মানুষ হয়েছি। তো উদ্যোগ নিতে চাইলে অনেক কিছু নেওয়া যায়, টেকনোলজি নিয়েও যেমন নেওয়া যায়, তেমন আমি যেমন ট্রাভেল করি আমার ভালো লাগে, তার সাথে সাথে আমি চেষ্টা করি বাংলাদেশের একটা ছোট্ট পতাকা সাথে রাখতে, বাংলাদেশের একটা চিহ্ন রাখতে, যেন মানুষ দেখে যে মেয়েটা এসেছে, তার কাছে একটা পতাকা, একটা আগ্রহ কাজ করে কোন দেশ, বাংলাদেশ। আগে বাংলাদেশকে অনেক মানুষ চিনতে পারতো না, বাট আমি অসাধারণ আনন্দ নিয়ে খেয়াল করেছি যে এখন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাম বাংলাদেশকে জানে। চেনে। আসলে এটি যেটি হয় যে আমরা তরুণরা যারা দেশের বাইরে নানান কাজ করছি, পড়াশোনা করছি, তারা যেহেতু বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, সেহেতু তারা পড়াশোনার ক্ষেত্রে যদি তারা খুব ভালো রেজাল্ট করে, সেটি বাংলাদেশকে ইতিবাচকভাবে পোর্ট্রে অবশ্যই। করতে পারে। তারা যদি সেখানেও কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত হয়, সেখানে যদি তারা নিজেদেরকে সর্বোচ্চ ভালো কাজটা বা ভালো আউটপুট দিতে পারে, সেটাও একটা ইতিবাচক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এবং নেতিবাচক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনুষ্ঠানের সময় মানে প্রায় শেষের দিকে, তারপর আমি একটু জানি সেটা হচ্ছে যে এই সময়ের বাংলাদেশের তরুণদের নিয়ে এবং সামনের বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন? আমার মনে হয় যে বাংলাদেশের সামনে অসাধারণ সাফল্যের অনেকগুলো পথ আছে। আমাদের এই জেনারেশনটা খুবই মেধাবী, তারা নানা ধরনের চিন্তা সারাক্ষণ করতেই থাকেন যে হোয়াটস নেক্সট, কিভাবে সামনে আগানো যায়, কি করলে দেশকে রিপ্রেজেন্ট করা যাবে আরেকটু ভালোভাবে। আমি খুবই আশাবাদী, এবং আমার মনে হয় যে সরকারিভাবে যদি আরও কিছু সাপোর্ট পাওয়া যায় এবং তাদের ফ্যামিলি থেকে যদি উৎসাহ দেয়া হয়, তো আমার মনে হয় যে অসাধারণ ফলাফল পাওয়া যাবে। ফলাফল আচ্ছা, তো তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? যে তরুণরা ধরেন আহ, অনেক সময় যেটি হয় যে তরুণরা ভাবে যে তারা ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, তারা হচ্ছে সোসাইটি থেকে সাপোর্ট পাচ্ছে না, নানান ধরনের অবস্ট্যাকেলের কথা তারা বলেন। হ্যাঁ, কিন্তু অবস্ট্যাকেলের কথা যারা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন গ্লোবালি, এরকম অনেক তরুণরাই হচ্ছে এই ধরনের অবস্ট্যাকেলকে ওভারকাম করেই কিন্তু তারা এসেছেন। তো সেক্ষেত্রে যেই তরুণরা হচ্ছে ভাবেন যে তারা হয়তো এই অবস্ট্যাকেলের কারণে কাজগুলোর সাথে যুক্ত হতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি একটা কথাই বলতে চাই যে ড্রিম বিগ, বিকজ আপনি যদি চাঁদ লক্ষ্য করে আগান হয়তো চাঁদ মিস হয়ে যাবে, কিন্তু কোন একটা তারা পেয়ে যেতে পারেন আপনি। বাহ! আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে বড় প্ল্যানটা নিয়ে কাজ করার, যেন কোনোভাবে ওটা মিস হয়ে গেলেও অ্যাটলিস্ট সেকেন্ড বেস্ট অপশনটা যেন আমার কাছে আসে, অ্যান্ড এটুকু নিয়ে খুশি থাকতে জানলেই আমার মনে হয় যে সব ঠিকঠাক মতোই হয়ে যায়। আর একটা ছোট্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনার এই ধরনের কর্মকাণ্ডের সাথে আপনার অভিভাবকদের একটা সাপোর্ট ছিল, কিন্তু অবশ্যই। আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকরা আসলে একটা কনভেনশনাল ধারণার মধ্যে দিয়ে আছেন যে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তারপরে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার হবেন, এই চাকরিগুলো করবেন। কিন্তু এবং তখন বাচ্চাদের অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের প্রতি তারা খুব একটা মোটিভেট করেন না বা বাধা প্রয়োগ করেন বা চান না যে তারা এগুলোর সাথে যুক্ত। তারা ভাবেন যে তাদের সময় নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি আসলে তারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তাদের বাচ্চা সন্তানের আর কি ভালোর ব্যাপারে তাদের অগাধ নলেজ। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এই যে আমি বাহিরে স্কলারশিপ নিয়ে পড়ছি, এটার হিউজ একটা রোল প্লে করেছে আমার এক্সট্রা কারিকুলাম। এই যে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসগুলো আমি বারবার করেছি ছোট থেকে, নাচ গান আবৃত্তি খেলাধুলা, এই সার্টিফিকেটসগুলা, এগুলো এক একটা সনদ, এবং এগুলো আমার এক ধাপ এক ধাপ করে এগিয়ে এগিয়ে যাও, যেতে হেল্প হেল্প করেছে। করে। তো আচ্ছা। আমার কথা হচ্ছে যে আপনার বাচ্চার ক্রিয়েটিভিটিটা খেয়াল করেন, সে তার প্যাশন কোন দিকে, সে কি করতে ভালোবাসে, তাকে সেদিকেই পাঠান। একজন যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে জোর করে ডাক্তার বানিয়ে তো লাভ নেই। ওকে, ইফারিয়া, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনার এই গল্প অনেক তরুণের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।